শপথ নিলেন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। মন্ত্রিসভায় ডক্টর মঈন খান, ব্যারিস্টার পার্থ সহ নতুন 5 মুখ শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। গ্যাস সংকট চলছেই, মিলছে না সমাধানের লক্ষণ। নিত্যপণ্যের দামে ব্যাপক ওঠানামা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আর অল্প কিছুক্ষণ পর শপথ নিচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরই মধ্যে দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। শপথ অনুষ্ঠানে আছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এম হাফিজউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্টজনেরা। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন ফখরুল ইসলাম আলমগীর। গৃহীত 343 ভোটের মধ্যে তিনি পেয়েছেন 255 ভোট। পরে রাতে প্রজ্ঞাপন জারি করা হয়। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে। শপথ পাঠ পরিচালনা করার জন্য মাননীয় স্পিকারকে এবং অনুগ্রহপূর্বক শপথ গ্রহণের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বঙ্গভবনে যেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নিচ্ছিলেন। বিএনপি দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও 4 জন সদস্য যুক্ত হয়েছেন। মন্ত্রিপরিষদে স্থান করে নেওয়া মন্ত্রীরা হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান। এদিকে মন্ত্রিপরিষদের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধা 4 আসনের মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 6 মাস পর মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির দিনে ফিলিং স্টেশনে ভোগান্তি কিছুটা, তবে কাটেনি সংকট।
1 মাস ধরে চলছে গ্যাস সংকট। লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েছে গাড়ির চালকরা। তবে সাপ্তাহিক ছুটির দিনে লাইন কিছুটা কম। ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই গ্যাসের চাপ কম রয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। আগে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহ করতে হলেও আজ 1 ঘন্টার মধ্যে গ্যাস নিতে পারছেন গাড়ির চালকরা। এদিকে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ না করতে পারার বিষয় স্বীকার করেছে সংশ্লিষ্টরা। গ্যাসের চাপ কম থাকায় এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। সংকট দ্রুত সমাধানের তাগিদ দেন সাধারণ ভোক্তারা। শিক্ষক থেকে রাজনীতিক, আর রাজনীতি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে। বামপন্থী রাজনীতি দিয়ে শুরু করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। চরম দুর্দিনে মহাপ্রাচীরের মতো আগলে রেখেছিলেন দলকে। এবার হলেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, চড়াই উতরাই এবং দীর্ঘ পথ চলার নানা দিক নিয়ে আহমেদ সরারের রিপোর্ট। ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায় ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবিতে সংসদ সদস্য পদে হেরে গেলেও 2009-এর জাতীয় কাউন্সিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হন মির্জা ফখরুল। বড় দলের বড় পদের রাজনীতিতে সেই থেকেই তাঁর পথ চলা শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার 2 বছরের মাথায় 2011 সালে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন বেগম খালেদা জিয়া। তার মাঝেই বিএনপি খুঁজে নিয়েছিল এক অবিরত সংগ্রামের ভরসা। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা 2016 সালে 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পদে নির্বাচিত হন মির্জা ফখরুল। 1-11 থেকে শুরু হয়ে আওয়ামী লীগ মিলিয়ে 17 বছরে 11 বার গেছেন জেলে। তারপরও চূড়ান্ত অনাচার অবিচারের মাঝে দাঁড়িয়েও তিনি ছিলেন অবিচল। নিয়তি হয়তো তখনই লিখে রেখেছিল, হামলা মামলা জেল জুলুমে জর্জরিত এই মানুষটি একদিন আসীন হবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে, হয়ে উঠবেন দেশের সর্বোচ্চ সম্মানের ব্যক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জন্ম 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ের সম্ভ্রান্ত মির্জা পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন পেশা জীবন। ঢাকা কলেজ সহ একাধিক সরকারি কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন দীর্ঘদিন। রাজনীতির সূচনা হয়েছিল 60-এর দশকে ছাত্র জীবন থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সক্রিয় ভূমিকা রাখেন 69-এর গণ অভ্যুত্থানে। 80-র দশকে শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে জড়ান স্থানীয় রাজনীতিতে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1990 সালে তিনি যোগ দেন বিএনপিতে। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য হন। জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে দীর্ঘদিন ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2001-এর নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 4 দলীয় জোট সরকারের প্রথমে কৃষি এবং পরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 26-এর ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল পান স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। তবে শেখ হাসিনার রাতের ভোটের ওই নির্বাচনে শপথ গ্রহণ থেকে বিরত থাকেন তিনি। বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে দলের কঠিন ও সংকটাপন্ন মুহূর্তে বিএনপিকে সুসংগঠিত রাখার অন্যতম প্রধান দায়িত্ব সামলেছেন মির্জা ফখরুল। অসংখ্য মামলা ও একাধিকবার কারাবরণের মুখোমুখি হলেও রাজনৈতিক অঙ্গনে তার সহনশীলতা, বাগ্মিতা ও কূটনৈতিক দূরদর্শিতা সর্বমহলে প্রশংসিত। তার হাস্যোজ্জ্বল মুখ ছিল নির্ভরতার আশ্রয়। রাজনীতিটা তিনি করে গেছেন সরল রেখায়। আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। দেশের রাজনীতিবিদদের নানা ধরনের নেতিবাচক ইমেজ তৈরি হলেও মির্জা ফখরুল এসব অভিযোগ থেকে মুক্ত। বাংলাদেশের রাজনীতিতে কথার লড়াই ছিল সবসময়। সভা সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে একে অপরকে আক্রমণাত্মক ভাষার ব্যবহারও চলে হরহামেশাই। কিন্তু এদিক দিয়ে অনেকটাই ব্যতিক্রম মির্জা ফখরুল, যে কারণে শুধু বিএনপিতে না, অন্যান্য রাজনৈতিক দল কিংবা সাধারণ মানুষের কাছেও মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। আমার বিরুদ্ধে অন্তত আঙুল তো কেউ বলতে পারবে না
যে আমি আপনাদের আমানত করলেন, খেয়ানত করেছি। ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মির্জা ফখরুলের 2 কন্যা সন্তান রয়েছে। শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত তারা। শিক্ষক, স্থানীয় প্রতিনিধি, মন্ত্রী থেকে শুরু করে দীর্ঘ রাজপথের আন্দোলন, প্রায় 4 দশকের অভিজ্ঞতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেছে জাতীয় রাজনীতির শীর্ষ সারিতে। বঙ্গভবনের বাসিন্দা হিসেবে মাঠের রাজনীতি থেকে অনেকটা দূরে গেলেও দীর্ঘ রাজনৈতিক জীবন আর বিরল ব্যক্তিত্ব তাকে জনগণের কাছাকাছি রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বন্ধ করো। সপ্তাহের ব্যবধানে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি, বেড়েছে ডিম এবং প্যাকেটজাত ময়দা এবং আটার দাম। এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। সাদা এবং বাদামি ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা ডজনে। এই দাম গেল সপ্তাহের চেয়ে বাড়তি বলছেন ক্রেতারা। এছাড়া এলাকা ভেদে দাম ওঠানামা করছে। সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত আটা এবং ময়দার দাম। এদিকে 200 টাকায় মিলছে না কোনো মাছ, তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে করলা এবং পটলের দাম কমেছে কেজিতে 10 টাকা। 40 টাকা কেজি বিক্রি হচ্ছে ঢেঁড়স, আকার ভেদে 30 থেকে 40 টাকা পিস পেঁপে। কেজি প্রতি চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 টাকায়। আর শীতের আগাম সবজি শিম কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা দরে। রাজবাড়ীতে অবহেলা এবং ভুল চিকিৎসায় সিজারিয়ান মায়ের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সরদার সাখাওয়াত হোসেন। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 5 কর্মদিবসের মধ্যেই রিপোর্ট জমা দেবে। ফরিদপুরের সমরিতা হাসপাতালে গত জুনে সিজারিয়ান অপারেশনে সন্তান জন্ম দেন কণিকা মণ্ডল। তার পেটে 1.5 কেজি গজ রেখেই সেলাই করা হয়। অপারেশনের পরের দিন থেকেই তার পেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাকে আনা হয় ঢাকার একটি হাসপাতালে। সেখানে মারা যান 3 সন্তানের জননী মা কণিকা। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলার কারণেই কণিকা মণ্ডলের মৃত্যু হয়েছে। কণিকার বাড়ি রাজবাড়ির বালিয়াকান্দির ভাগুটিয়া গ্রামে। এ ঘটনা স্বাস্থ্যমন্ত্রী নজরে আসার পর তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। উচ্চশিক্ষাকে সরাসরি জব মার্কেট উপযোগী করার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা এবং শিল্প খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে শিল্প খাতের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থাকে সাজানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। রিপোর্ট করছেন আল আমিন। রাজধানীর সাভারে ইউজিসির উদ্যোগে উচ্চশিক্ষার মান উন্নয়নে উপাচার্যদের নিয়ে শুরু হয়েছে 2 দিনের জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপ। সংলাপে অংশ নেন দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 75 জন উপাচার্য, নীতি নির্ধারক ও দেশি বিদেশি শিক্ষাবিদরা। সংলাপের প্রথম দিনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শর্ত পূরণ করতে পারলে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জিরো ট্যাক্সের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। প্রাইভেট ইউনিভার্সিটির যে ট্যাক্সের ইস্যুটা ছিল সেটার সমাধান আমি মোটামুটি করেছি। আই হোপ ইউ হ্যাভ মোর মানি। যদি এক্সট্রাকারের খুব ক্ষতি হচ্ছে, এই ক্রাইসিসের সময় এই কাজটা করতে হয়েছে, এটাকে আমাকে কনফ্রন্ট করতে হয়েছে যে আপনি এটা বলছেন এই সময়ে এই টাকা তো আমাদের দরকার আসলে। সুতরাং এটা কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে আপনাদেরকে যে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে এটা যদি আপনারা মিট করতে পারেন, নেক্সট ইয়ার গিয়ে ইট ইজ গোইং টু বি জিরো ট্যাক্স অন ইউ। সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, নারীদের জন্য স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করেছে সরকার। যেহেতু আমাদের দেশের পপুলেশনের ওভার 50% উইমেন, আমরা নারীদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি এডুকেশন কনফার্ম করেছি, যেটা এর আগে দেশের যে বেগম খালেদা জিয়া প্রাথমিকভাবে শুরু করেছিলেন এবং পরবর্তী ক্লাস 12 পর্যন্ত হয়েছিল। উচ্চশিক্ষার উন্নয়ন ও মেধা পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন বক্তারা। ব্যক্তিগত বিদ্যার বাইরে। আল আমিন, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেননি বলেই দেশ থেকে পালাতে হয়েছে তাকে। স্বৈরশাসকে পরিণত না হলে তিনি অন্তত বিরোধী দলে থাকতেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনে তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা দিয়ে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিদ।
17 বছরের বেশি সময় লন্ডনে থাকাকালীন তারেক রহমানের বক্তব্যের প্রচার নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার। কয়েকজন সাংবাদিক বিধি নিষেধের বেড়াজাল ভেদ করে তা বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে প্রচারে ভূমিকা রাখেন। সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস তাদেরই একজন। দুঃসময়ের বিভিন্ন অভিজ্ঞতা তার লেখনীতে তুলে ধরেন এই সাংবাদিক। জাতীয় প্রেস ক্লাবে তার লেখা তারেক রহমান নিষিদ্ধ সময় নিষিদ্ধ প্রচার বইয়ের প্রকাশনা উৎসবে সে সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন আলোচকরা। ইমরুল কায়েস লিখেছেন তারেক রহমানের এই সময়টায়। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনের নির্বাসিত জীবনযাপন করেছেন। ফেসিবাদী যে নিপীড়ন সেটা তারেক রহমানকে আরো বেশি জনপ্রিয় করে তোলে। তারেক রহমান এখন 18 কোটি মানুষের ভরসাস্থল। এই বইয়ে প্রতিধ্বনিত হয়েছে ঝর্ণার পানির মতো সুন্দর শব্দ এবং সুললিত ভাষা, এবং তার প্রতিটি শব্দ এবং প্রতিটি বাক্যবিন্যাস আমাদেরকে সেখানে মুগ্ধ করে। ইতিহাস আগামী দিনের প্রজন্মের জন্য এই ধরনের লেখা আমরা আরো প্রত্যাশা করি। যারা বিশেষ করে আপনারা যারা সাংবাদিক রয়েছেন, লেখক রয়েছেন, এই ব্যাপারে সবাই এগিয়ে আসবেন। ইমরুল কায়েসের সাথে এই যে ইতিহাস পরিবর্তনে যারা বয়ান তৈরি করেছে, যারা মানব জাতির কল্যাণে অবদান রেখেছে, ছোট ছোট বিন্দু যেমন সাগর তৈরি করে, তেমনিভাবে ইমরুল কায়েসের মতো সাংবাদিকেরা যেন আমাদের সমাজে পরিবর্তনের একটা দিশা দেয়। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, তারেক রহমানের বক্তব্যের প্রচার বন্ধই শুধু নয়, ফ্যাসিবাদী মনোজগৎ বিভিন্ন দিক উঠে এসেছে বইটিতে। কারো বক্তব্য প্রচার বন্ধ করে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য তার। জনগোষ্ঠীকে উগ্র একটা সমর্থক বাহিনী তৈরি করে কেমন করে হিটলার তার আত্মহননের পথকে বেছে নিয়েছিলেন তা আজ কেবলই ইতিহাস। কিন্তু শেখ হাসিনা যে শিক্ষা নেয় নাই তা কিন্তু 2024-এর 5ই আগস্টের দুপুর থেকে বিকাল পর্যন্ত তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার দৃশ্য পর্যন্ত স্পষ্ট বোঝা গিয়েছে। যদি শিক্ষা নিতেন তাহলে বড়জোর প্রধানমন্ত্রীত্বের আসন থেকে বিরোধী দলীয় আসন থেকে প্রধানমন্ত্রীত্বের আসন পর্যন্তই তাকে দৌড়াদৌড়ি করতে হতো, তাও জনগণের সম্মতি এবং ম্যান্ডেট নিয়ে। কিন্তু শিক্ষা নেন নাই বলেই তাকে দেশের সীমানার বাইরে পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্রের বিকাশে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। শপথ নিলেন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। মন্ত্রিসভায় ডক্টর মঈন খান, ব্যারিস্টার পার্থ সহ নতুন 5 মুখ শপথ পড়ালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। গ্যাস সংকট চলছেই, মিলছে না সমাধানের লক্ষণ। নিত্যপণ্যের দামে ব্যাপক ওঠানামা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। তার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।